Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের হরর নাইট এপিসোডের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আপনাদের পাঠানো ঘটনাবলী নিয়ে কিন্তু আমরা চারটি ঈদ স্পেশাল এপিসোড করেছিলাম। আশা করছি এপিসোডগুলো আপনাদের সকলের কাছেই ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, আজকের হরর নাইট এপিসোডে যেই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, এই ঘটনাটি শোনার পর আপনারা অনেকেই পুরনো জিনিস কিনতে গেলে বিশেষ সতর্কতা অবলম্বন করবেন বলে আশা করি, বা এই ধরনের একটা ধারণাও আপনাদের মনের মধ্যে তৈরি হয়ে যেতে পারে যে পুরনো কোনো জিনিস কিনতে গেলে একটু ভালো করে যাচাই বাছাই করে নেওয়া উচিত। প্রিয় লিসেনার্স, মূল ঘটনাতে চলে যাব তার আগে সেই চিরচেনা কথাগুলো বলতে হয়। আমাদেরকে যদি ঘটনা পাঠাতে চান আপনারা, যেগুলো আপনার সাথে ঘটে যাওয়া বা আপনাদের জানা যে কোনো ঘটনা, সত্য ভয়ের ঘটনাগুলো অবশ্যই লিখে বা রেকর্ড করে আমাদেরকে ইমেল করতে পারেন afnanthehorrorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা হচ্ছে AFNANTHEHORRORWORLD, আফনান দ্য হরর ওয়ার্ল্ড। আর স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে আপনারা পোস্ট করতে পারেন, কমেন্ট করতে পারেন। আপনারা গ্রুপে পোস্ট কমেন্ট উভয়টা করতে পারেন, পেজে কমেন্ট করতে পারবেন কেমন লাগছে। আর যারা এখনও আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের সদস্য হননি, তাদের জন্য বলছি, এই দুটো লিঙ্কও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন প্লিজ। আর লাইক বাটনটা যারা এখনও প্রেস করেননি দ্রুত প্রেস করে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমার আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনান স্পি নামে, সেটার লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে গিয়ে ওই চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাই আজকের সেই ঘটনাতে, যে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন, ওনার নাম হচ্ছে লোকমান হোসেন। উনি কাপড়ের ব্যবসা করেন গুলিস্তানে। ওনার বর্তমান বয়স 45 থেকে 40-এর মধ্যে হবে, এমনটাই জানিয়েছেন। ওনার বাড়ি নোয়াখালীতে। আর উনি যেই ঘটনাটি আমাদেরকে দিয়েছেন, উনি এই ঘটনাটি শুনেছিলেন। ওনার বাড়ি নোয়াখালী হলেও উনি বর্তমানে ওয়ারিতে থাকেন। ঘটনাটার সময়কাল উনি যেভাবে বলেছেন 1992 কি 93 সাল এমন একটা হতে পারে। আর যার সঙ্গে ঘটেছিল তার নাম উনি হালকা হালকা মনে করতে পেরেছেন। যতটুকু মনে করতে পেরেছেন সেই অনুযায়ী ওই ব্যক্তির নাম ছিল হামিদুর রহমান। ওই হামিদুর রহমান উনি পেশায় সরকারি চাকরিজীবী ছিলেন। কোন দফতরে চাকরি করতেন এটা জানা যায় নাই, বা এটা ওনার মনেও নাই, ওই তথ্য সংগ্রহ করতে পারেন নাই। ওই হামিদুর রহমানের বাড়ি ছিল হচ্ছে ভোলা জেলাতে, ভোলা জেলার কোনো একটা জায়গায়। উনি এই পুরান ঢাকার ওয়ারিতে একটা বাসায় ভাড়া থাকতেন। ওনার পরিবার ভোলাতেই থাকতো, ওনার বাচ্চা কাচ্চা ছিল, বাট মাঝে মাঝে পরিবার বেড়াতে আসতো। তবে ওনার বাসাটা ছিল বর্তমান যে বলধা গার্ডেনটা রয়েছে, এই বলধা গার্ডেনের আশেপাশে ওই ওয়ারির এরিয়ার মধ্যেই কোনো একটা বাড়িতে, কোন বাড়িতে এটা জানা যায় না আসলে। তো এই যে হামিদুর রহমান, ওনার পুরনো জিনিস কেনার প্রতি দারুণ আগ্রহ ছিল। কোথাও অ্যান্টিক কোনো জিনিস, মানে অনেক পুরনো কোনো জিনিস দেখলে উনি সেটা কেনার চেষ্টা করতেন এবং সংগ্রহে রাখার চেষ্টা করতেন। তো ওনার যতটুকু সামর্থ্য ছিল ওইটার মধ্যে দিয়ে চেষ্টা করতেন। সরকারি চাকরি করতেন, সৎ মানুষ ছিলেন, তো ওইরকম হাতে টাকা পয়সা থাকতো না, কিন্তু যতটুকু থাকতো উনি ওটা দিয়ে কোনো জিনিস কিনতেন। দেখা গেলো পুরনো কোনো চেয়ার কিনেছেন, পুরনো কোনো দেখা যাচ্ছে যে ব্যবহার্য জিনিস, প্লেট হতে পারে, কোনো বাসন হতে পারে, তারপরে কোনো ধরনের পুরনো একটা রেডিও এরকম কিনেছেন। এটা ওনার কাছে ভালো লাগতো আর কি এগুলা কিনতে। আর পুরান ঢাকাতে ওনার থাকার পিছনে এটাও একটা উদ্দেশ্য ছিল, ওখানে অনেক পুরনো ঘরবাড়ি রয়েছে, ওখানে যে সমস্ত বনেদি পরিবাররা বসবাস করতেন, তো তাদের সংগ্রহে বহুকাল আগের এই সমস্ত জিনিসগুলো থাকতো। তাছাড়া ওনার অফিসটাও ওই পুরান ঢাকাতেই হওয়ার কারণে সব কিছু মিলিয়ে বেশ ওনার জন্য বেশ মোটামুটি বলা চলে যে ভালোই একটা জায়গা হয়ে গিয়েছিল ওনার থাকার জন্য আর কি। বিশেষ করে ওই প্লেসটা উনি ওইভাবে সিলেক্ট করেছিলেন। তো যখন উনি
চাকরি সময়টা শেষ হয়ে যেত, ডেইলি যেই অফিস আওয়ারটা, উনি যখন আসতেন, যেখানে বসতেন, আশেপাশে মানুষের কাছে জিজ্ঞেস করতেন ভাই পুরনো কোনো জিনিস আছে কি না। তো কখনো কখনো কোনো কিছু পাওয়া যেত, আবার কখনো কখনো পাওয়া যেত না। তো এভাবেই উনি বেশ মানুষের সাথে পরিচিত হয়ে গিয়েছিলেন। একদিন কি হয়, ওই ওয়ারিতেই চায়ের দোকানে বসে চা খাচ্ছে, তখন একজন লোক মানে চায়ের দোকানদার তাকে ওই হামিদুর রহমান ভাইকে বলে, এই হামিদ ভাই, ওই যে দেখেন, ওই যে আপনার পুরান জিনিস চান না, আপনার ওই একটা সন্ধান কিন্তু ওই যে ওই লোকটা দিতে পারে। তো ওই লোকটার সাথে পরিচয় হন। ওই লোকটাও ওইখানকারই একটা বাড়ির কেয়ারটেকার, অনেক বড় একটা বাড়ি। তো সেই বাড়ির কেয়ারটেকার কয়েকজন আছে, তার মধ্যে উনি একজন। পরিষ্কার পরিচ্ছন্নতা সহ অন্যান্য সব কাজগুলো উনি করেন আর কি। তখন ওই লোকটার কাছে জিজ্ঞেস করেন যে ভাই আসলে কি ব্যাপার বলেন তো। বলে হ্যাঁ, আমার যেই মালিকের যে বাসা, ওই বাসায় একটা অনেক পুরনো খাট আছে, লোহা কাঠের তৈরি একটা খাট আছে, তবে খাটটা খুলে রাখা, ওটা কেউ ব্যবহার করে না, ওটা বাইরে রাখা। তখন হামিদুর রহমান ভাই বলছে কতদিন ধরে বাইরে রাখা, এভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বলে যে 7-8 বছর। তখন হামিদুর রহমান ভাই একটু অবাক হন, কারণ হচ্ছে 7-8 বছর হয়ে গেছে, অথচ ওই বাড়িতে কিন্তু আরো অনেকে কাজ করেন, গরিব মানুষ আছেন, তারা তো চাইলে ওইটা নিয়ে যেতে পারতেন। তো 7-8 বছর ফেলে রেখেছে, এটা কেন ফেলে রেখেছে এটা জিজ্ঞেস করলে ওই লোক বলেন যে এত কিছু ভাই বলতে পারবো না, ওটা বাড়ির মালিক জানে, বাড়ির মালিক বিক্রি করলে করবে, না করলে নাই, আপনি বাড়ির মালিকের সাথে কথা বলে দেখতে পারেন। তো উনি ওই ব্যক্তির কাছ থেকে তৎক্ষণাৎ ঠিকানাটা রাখেন এবং বলেন যে ঠিক আছে, আমি বাসায় গিয়ে একটু ফ্রেশ হয়ে আমি ওই বাসায় যাচ্ছি। বাসাটা মানে তার যে বাসা ছিল যেখানে থাকতেন, ওখান থেকে খুব বেশি দূরে না, কাছে, পায়ে হেঁটে যেতে 10-12 মিনিট লাগে আর কি। উনি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ওই বাড়িতে গিয়েছেন। তো ওই বাড়িতে যাওয়ার পর দেখেন ওই বাড়ির বাইরের দিকে দোকান রয়েছে, বেশ বড় সড়ো দোকান। কিসের দোকান এটা আসলে জানা যায় নাই। তো ওই দোকানে একজন লোক বসে আছে, দেখে মনে হচ্ছে যে বেশ সম্ভ্রান্ত বংশের একজন। তো একজনকে জিজ্ঞেস করার পর জানিয়ে দিলেন যে এই বাড়ির মালিক উনি। তো ওনার সাথে সালাম বিনিময়ের পরে কথা শুরু করলেন, বললেন যে আমি একটা সন্ধান পেয়েছি, একটা খাট রয়েছে, আমার তো এরকম পুরনো জিনিস সংগ্রহ করার অভ্যাস, ভালো লাগে, আপনি কিছু মনে না করলে ওই খাটটি আমার কাছে বিক্রি করতে পারেন। তো মালিক এই কথা শোনার পর মনে হলো বেশ খুশি হলেন, চা বিস্কুট এগুলো খাওয়ানোর চেষ্টা করলেন আর কি। তো এরকম আপ্যায়ন শেষে বললেন যে হ্যাঁ, আপনি এই খাটটা নিতে পারেন, কোনো সমস্যা নাই, এটা আমাদেরই ব্যবহার্য খাট ছিল, এখন আধুনিক যুগ চলে আসছে, নতুন নতুন মডেল আসছে, এখন এই খাট আর আসলে কেউ ব্যবহার করতে চায় না, আপনি চাইলে কিনতে পারেন। তো যখন মালিক রাজি হয়ে গেছেন, তখন কিন্তু এই হামিদুর রহমান ভাই জিজ্ঞেস করেন 7-8 বছর ফেলে রাখছেন কেন, এগুলো আর কিছু জিজ্ঞেস করেন নাই। হামিদুর রহমান ভাই কিন্তু ওই খাট দেখেনও নাই, না দেখে কিন্তু ওনার সাথে কথা বলে ফেলেছেন। তখন ওই মালিক বলে যে ঠিক আছে, খাটটা আপনি নিতে পারেন। তখন হামিদুর ভাই জিজ্ঞেস করেন যে খাটটা একটু দেখার দরকার। অবশ্যই দেখবেন। তখন উনি ওনার দোকানের কর্মচারীকে বলে যে যাও তো এই ভদ্রলোককে ওই খাটটা দেখাই নিয়ে আসো। তো উনি খাটটা দেখতে যান, গিয়ে দেখেন যে খাটটার রংটা কালো, লোহা কাঠের কালারটা অনেকটা কালোই হয়ে থাকে আর কি, বেশ অনেক আগের খাট। এটা খাট না বলে এক ধরনের পালঙ্ক বলা চলে, অনেক আগে মানুষ এই ধরনের খাটগুলো ব্যবহার করতে, এখন ওইভাবে দেখা যায় না আর কি। ওইটার উপরে ধুলোবালি পরে একদম অবস্থা খারাপ, বাইরে ফেলে রাখা একটা জায়গায়, একটা শেডের ভিতরে ফেলে রাখা আর কি, বৃষ্টির পানি পড়ে না, কিন্তু দীর্ঘদিন পরে থাকার ফলে ওইটার চেহারাটা বাইরে থেকে আসলে একদম নষ্ট হয়ে গেছে বলে মনে হয়। উনি আঙ্গুল দিয়ে একটা ঘষা দেন উপরে, দেখলেন যে না, শুধু ধুলোবালি পড়েছে, এখনও ওইটার যে মূল কাঠামোটা ওটা খুব ভালোই আছে। তো উনি ওটা দেখে আবার মালিকের কাছে চলে এসে বলেন হ্যাঁ, ওটা তোমার পছন্দ হয়েছে, এখন কত দাম চান আপনি? তখন মালিক বলে যে আসলে এটা তো আমার পূর্বপুরুষরা ব্যবহার করছে, এটার আসলে দাম হয় না, দাম দিয়ে আমি বিক্রি করবো না, টাকা পয়সার আমার কোনো অভাব নাই আল্লাহ দিলে, আপনি যেহেতু সংগ্রহে রাখতে পছন্দ করেন, আপনি যেটা দিবেন আমি ওইটাই নিব, টাকা দিয়ে আমাকে আপনি খুশি করতে পারবেন না, কারণ টাকা আপনার কাছে কত চাইবো আমি, আপনি যেটা দিবেন আমি ওইটাই নিব, যেটা দিবেন ওটা দিয়ে আমি খুশি, কিন্তু আপনার কাছে দাম বলে আমি আপনার কাছে এই খাট বিক্রি করবো না। তো ওনার ব্যবহারে হামিদুর রহমান ভাই খুব খুশি হন। তখন ওনার একটা আইডিয়া থেকে বলেন যে এত টাকা বা
নির্দিষ্ট করে জানা যায় না আসলে কত টাকা দিয়ে কিনেছেন, তবে খুব সামান্য টাকাতেই উনি কিনেছিলেন এবং মালিকও খুশি মনে ওনাকে সেটা দিয়ে দেন। আর হামিদুর রহমান ভাইও নাকি অবাক হয়েছিলেন যে এত অল্প টাকায় উনি দিতে রাজি হয়ে গেলেন। উনি জাস্ট এই অবাক হওয়া পর্যন্তই, এরপরের কথাটা না বাড়িয়ে ওই সময় উনি 2 জন লেবার ডেকে ওই খাটটা পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু ভেজা কাপড় দিয়ে মুছে টুছে উনি ওনার ওই বাসায় নিয়ে যান। তো কয়েকদিন ওই বাসায় ফেলে রাখা হয়, মানে ওনার নতুন বাসায়, কারণ ওই খাটের বেশ কিছু জিনিস মানে জয়েন করার জন্য কিছু জিনিস ছিল না ওই সময়, এরকম লোহা দিয়ে জয়েন করা যেত না, ওই বাঁশের গজাল বা কাঠের গজাল দিয়ে ওগুলো সেট করতে হতো। তো ওইগুলো তৈরি করে ওই খাটটা উনি সেট করেন, সেট করে ওই খাটের মাপে উনি তোষক টুসুক বানিয়ে ওইটাতে ঘুমানো শুরু করেন আর কি। তো শুরুর দিকে কোনো সমস্যা ছিল না, উনি ঘুমাচ্ছিলেন ভালোই। মোটামুটি সপ্তাহখানেক পর থেকে হঠাৎ করে উনি অদ্ভুত কিছু স্বপ্ন দেখা শুরু করেন। স্বপ্নটা এমন ছিল যে উনি স্বপ্নের মধ্যে মনে হচ্ছে যে কেউ ওনার গলায় দড়ি বেঁধে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। উনি মাটিতে শুয়ে আছেন, ওই দড়িটা 2 হাত দিয়ে খোলার চেষ্টা করছেন, কিন্তু আরেকজন ব্যক্তি, তার চেহারা দেখা যায় না, মনে হচ্ছে লম্বা কালো কোনো অবয়ব হবে আর কি, কালো একটা ড্রেস পরা, এই জিনিসটা তাকে টেনে হিচড়ে কোন দিকে যেন নিয়ে যাচ্ছে, অপরিচিত একটা জায়গার দিকে। তো উনি চিৎকার করার চেষ্টা করছেন, কিন্তু ওনার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। তো শুরুর দিকে যখন উনি এই স্বপ্নটা দেখা শুরু করলেন তখন কিন্তু বিষয়টা উনি দুঃস্বপ্ন মনে করেই উড়িয়ে দিলেন, যে এরকম স্বপ্ন তো মানুষ হর হামেশাই দেখে। এরপর অদ্ভুত আর একটা স্বপ্ন দেখা শুরু করলেন। উনি ঘুমালেই মনে হতো উনি অনেক উপর থেকে নিচে পড়ে যাচ্ছেন, পড়ছেন, কিন্তু নিচের মাটি আর স্পর্শ করছে না, কিন্তু উনি খালি পড়েই যাচ্ছেন উপর থেকে নিচে। এর মধ্যেই উনি ধর্মীয় ঘুম থেকে উঠে বসতেন। এই টাইপের অদ্ভুত ধরনের স্বপ্ন, ভয়ঙ্কর স্বপ্ন উনি 7-8 দিন দেখেন, পর দেখতে থাকেন। এরপর উনি এই স্বপ্নটা দেখা ওনার বন্ধ হয়ে যায় আসলে। এরপর নতুন আর একটা সমস্যার সূত্রপাত ঘটে, সেটা হচ্ছে উনি গভীর রাত্রে হঠাৎ করে ঘুম ভেঙে একটা শব্দ পেতেন। মূলত ওই শব্দই ওনার ঘুম ভেঙে যেত। শব্দটা এমন ছিল যে কাঠের মধ্যে যদি কোনো পোকা থাকে, ওই পোকাগুলো কিন্তু ওই কাঠগুলো খেয়ে ফেলে, গুঁড়ো গুঁড়ো করে ফেলে। তো অনেকে এটা দেখেছেন। আর এই পোকাগুলো এক ধরনের শব্দ করে ওই কাঠগুলো খেতে থাকে। কামড় দিলে এক ধরনের শব্দ হয়, কটকট করে, ওই ধরনের একটা শব্দ হয়। যারা এই টাইপের শব্দ শুনেছেন তারা বুঝতে পারবেন কাঠের পোকা এই ধরনের শব্দ করে রাতের বেলা। তো ওনার কাছে মনে হলো যে কি ব্যাপার, এই পোকার শব্দ, আর কোনো পোকা যে কাঠ খাচ্ছে এটা উনি নিশ্চিত, কারণ এই টাইপের শব্দের সাথে উনি পরিচিত ছিলেন। কিন্তু এই খাট শত বছর হয়ে গেল, পোকা লাগলো না, আর আমি নিয়ে আসার পরেই এখানে পোকা লাগলো, ঘটনা কি? তো উনি চিন্তা করলেন যেহেতু 7-8 বছর বাইরে এভাবে পড়েছিল, নোংরার মধ্যে ধুলাবালি পড়েছে, রোদ লেগেছে, বৃষ্টির ছিটে ফোঁটাও লাগতে পারে, এ কারণে হয়তোবা কোনো পোকার উপদ্রব হলেও হতে পারে। তো যেহেতু এটা একটা পুরনো অ্যান্টিক জিনিস, উনি পরের দিন আর কাল বিলম্ব না করে একজন কাঠের মিস্ত্রি ডেকে নিয়ে আসেন। ডেকে নিয়ে এসে বলেন, দেখেন তো ভাই এই খাটের কোথাও কোনো পোকা টোকা লেগেছে কিনা। তো ওই মিস্ত্রি খাটটা দেখে বলেন যে ভাই আপনি ভুল করছেন, এই সমস্ত খাটে কোনো পোকা লাগে না, এটা আরও 500 বছর থাকলেও পোকা লাগবে না। তারপরও হামিদুর রহমান ভাই বললেন যে আমি তো এরকম শব্দ শুনেছি রাতের বেলা, তা আপনি দেখেন। তো ওই মিস্ত্রি খাটের প্রতিটা ইঞ্চি উনি চেক করেছিলেন। চেক করার পর কিছু জায়গায় যেখানে কোনো সন্দেহ সৃষ্টি হয়েছিল সেখানে ভারী কিছু দিয়ে ঠোকা দিয়েছেন যে ভেতরে ফাঁপা আছে কিনা, কিন্তু দেখলেন যে না, প্রত্যেকটা জায়গায় একদম নিরেট, ওখানে পোকা লাগার কোনো সম্ভাবনা নাই, বাইরে থেকে পোকা ঢোকারও কোনো সম্ভাবনা নাই। এভাবে ওই মিস্ত্রি দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করেন। মিস্ত্রি প্রায় 2-3 ঘন্টা ধরে ওটা পর্যবেক্ষণ করেছিলেন, এবং ওনার পর্যবেক্ষণ দেখে হামিদুর রহমান ভাই খুশি হয়েছিলেন, ওনার ভালো একটা বকশিশও দিয়েছিলেন যে না, উনি খুব একজন দক্ষ মানুষের মতো এটা পর্যবেক্ষণ করেছেন। পর্যবেক্ষণ করে রেজাল্ট যেটা জানেন সেটা হলো, না ভাই আপনার খাটে কোনো পোকা নাই। তো তখন এই হামিদুর রহমান ভাই একটু নিশ্চিত হলেন যে না, শব্দটা হয়তো বা অন্য কোনো খান থেকে আসছে, রুমের মধ্যে তো আরও কিছু কাঠের আসবাবপত্র রয়েছে, সেখান থেকেও আসতে পারে। এইভাবে উনি এই বিষয়টা মাথা থেকে একদমই উড়িয়ে দেন।
পরে মানে ওই রাত্রেই আর কি আবার শুয়েছেন, গভীর রাত্রে আবার ওনার ঘুম ভেঙে যায়, আবার সেই পোকার শব্দ, পোকা কাঠ খাচ্ছে। তো উনি এবার চিন্তা করলেন যে একটু ভালো করে চিন্তা ভাবনা করি এবং শব্দটা কোত্থেকে আসছে একটু উৎসটা খুঁজে বের করার চেষ্টা করি। তো উনি কি করেছেন, ওই কাঠের সাথে কান লাগিয়েছেন যে এই খাটের থেকে যদি এই শব্দটা আসে তাহলে এই কাঠের সাথে কান লাগালে বোঝা যাবে। তো উনি বোঝার চেষ্টা করছেন, উনি অবাক হয়ে যান, সত্যি পোকাটা এই খাটের ভেতরই আছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? এই খাটটা তো খুব ভালোভাবে পর্যবেক্ষণ করা হয়েছে, পোকা তো আসার কথা না। তারপরেও আসতেই পারে, কোনো কারণে হতেই পারে। এখন যেহেতু ওই জিনিসটা বোঝা যাচ্ছে না, উনি কিভাবে এটার সমাধান করবেন এই চিন্তা করতে থাকলেন। আর পোকাই তো, কিন্তু সমস্যা হলো যে এই পোকার এই শব্দটা আস্তে আস্তে তীব্র হতে থাকে, যার ফলে রাত্রেবেলা ঘুমানোটাই ওনার জন্য বেশ কঠিন হয়ে দাঁড়ায়। তো এভাবে উনি বেশ কষ্ট করেই ঘুমাতে থাকেন। এভাবে চলে যায় 8-9 দিন। 8-9 দিন পর একদিন রাতের বেলা উনি আর কোনো পোকার শব্দ শোনেন নাই। তো চিন্তা করলেন, যাক ভালোই হয়েছে, পোকাটা মনে হয় তার মিশন শেষ করে, মানে তার খাওয়া শেষ করে পেট ভরে গেছেও চলে গেছে, এই জন্য শব্দ হচ্ছে না। তো উনি ওই রাত্রে খুশি হন। তো ওই রাত্রে আর কোনো শব্দ হয় না। এর পরেও কয়েকদিন রাতের বেলা আর কোনো শব্দ টব্দ হয় নাই। এরপর হঠাৎ করে রাতের বেলা ওনার মনে হলো ওই খাটটা মানে ভূমিকম্পের মতো কেঁপে উঠেছে, মনে হচ্ছে খাটটা কেউ ঝাঁকাচ্ছে বা ভূমিকম্প হচ্ছে, পুরো বিল্ডিং নড়ছে। তিনি ঘুমের মধ্যে এই ধরনের একটা ঝাঁকুনি যখন উনি অনুভব করেছেন, উনি মনে করছেন ভূমিকম্প হয়েছে। উনি তো খাট থেকে ধর্মার করে নেমে দরজা খুলে এই ভূমিকম্প ভূমিকম্প বলে চিৎকার করতে করতে সিঁড়ি দিয়ে নিচে নেমেছেন। তা ওনার ওই চিৎকারে রাত্রেবেলা আশেপাশে অন্য ফ্ল্যাটে যারা ঘুমিয়েছিলেন তারাও তো ভয় পেয়েছেন যে ভূমিকম্প হচ্ছে। ভূমিকম্প হচ্ছে কি হয় নাই এটা কিন্তু আসলে অন্য ফ্ল্যাটের লোকজন অবজার্ভ করার মতো সময় সুযোগ পান নাই। ভূমিকম্প ভূমিকম্প শব্দ শোনার পর ওনারাও দৌড়ে ঘরের বাইরে বেরিয়ে এসেছেন। তখন আরও কিছু লোকজন আসার পরে জিজ্ঞেস করে, ভূমিকম্প বলে কে চিৎকার করলো প্রথমে? তখন হামিদুর রহমান বলে, হ্যাঁ আমি এটা অনুভব করছি। তখন অন্যরা বললো, আমরা তো অনুভব করি নাই, আপনার চিৎকার শুনে ঘুম ভেঙে গেল তাই বের হয়ে আসলাম। তো ওই রাত্রের মতো দেখা গেল যে না, আর কোনো ভূমিকম্প নাই, মাটি একদম স্থির হয়ে আছে, আর ভূমিকম্পের কোনো আলামতও আসলে ওইভাবে বোঝা যাচ্ছে না, যে হালকা হালকা তো কোনো কিছু নড়ে, ঘরের কোনো কিছু বা বিল্ডিংয়ের বাইরে কোনো কিছু না, ওরকম কোনো কিছু তারা বুঝতে পারলেন না। ওনারা ওনাদের মতো আবার ঘরে চলে গেলেন। পরের রাত্রে সেম ঘটনা, আবার খাট ঝাঁকুনি দিয়ে উঠেছে। উনি আবারও মনে করছেন ভূমিকম্প। তো উনি এবারও ভূমিকম্প ভূমিকম্প বলে চিৎকার করতে করতে নিচে নেমেছেন। এবারও আশেপাশের লোকজন তারাও ভয় পেয়ে নিচে নেমেছে। তখন বলে, কি ব্যাপার ভাই, আপনি গতকালকেও বলেন ভূমিকম্প, আজকেও ভূমিকম্প, ব্যাপারটা কি? ভূমিকম্প হয়েছে বলে তো এখন মনে হচ্ছে না। তখন বলেন যে ভাই এরকম আমার খাটটা তো নড়ে উঠলো। তো পরের দিন সকালবেলা লোকজন অন্যদের সাথে কথা বলেছেন যে ভাই রাতেরবেলা আপনারা কেউ ভূমিকম্পের কোনো আলামত টের পেয়েছেন কিনা? তো লোকজন বলে, না তো কোনো ভূমিকম্পের কোনো আলামত টের টুর পাই নাই। তখন লোকজন মানে ওই ফ্ল্যাটের লোকজন চিন্তা করছে যে এই হামিদুর রহমান ভাই, ওনার মনে হয় কোনো সমস্যা আছে, রাতেরবেলা দুঃস্বপ্ন দেখে আর এরকম চিৎকার করে ভূমিকম্প ভূমিকম্প বলে। তো ওই রাত্রে উনি যখন আর কি অফিস থেকে ফেরেন, অন্য ফ্ল্যাটের লোকজন বলেন যে ভাই আপনার কোনো সমস্যা আছে, আপনি আসলে দুঃস্বপ্ন দেখেন, এরকম চিৎকার চেঁচামেচি করেন, তো এইভাবে রাতের বেলা আতঙ্ক সৃষ্টি করবেন না প্লিজ, কারণ আমরা সবাই পরিশ্রম করি, রাত্রে ঘুমাই, এবার আপনি দুঃস্বপ্ন দেখে ভূমিকম্প ভূমিকম্প করে চিৎকার করবেন না প্লিজ। সত্যি ভূমিকম্প হলে তো আমরাও টের পাবো, কেউ না কেউ, খালি আপনি টের পান আর ঢাকাবাসী কেউ টের পায় না, এটা কিভাবে সম্ভব? তো এইভাবে লোকজন ওনাকে বলেছেন, ওই ফ্ল্যাটের লোকজন। তো উনি তো আসলে কাউকে বোঝাতে পারছেন না যে উনি সত্যি সত্যি এই ধরনের একটা ঝাঁকুনি অনুভব করেছিলেন। তো ওই রাত্রে আবারও একই রকম ভাবে, রাত আনুমানিক কয়টা এটা আসলে উনি বলতে পারেন না, রাত 2-2:30 হবে এরকম আর কি, আবার এরকম খাটের ঝাঁকুনি উনি অনুভব করেন। তো এইবার ঝাঁকুনি অনুভব করার পর উনি কি করেছেন, উনি ওই যে ঘরে যে ডিম লাইটটা জ্বালানো আছে, ওই ডিম লাইটের আলোতে উনি ঘরের অন্য আসবাবপত্র এবং ঘরে থাকা
যেই সিলিং ফ্যানটা রয়েছে, ওই সময় শীতকাল ছিল, সিলিং ফ্যানটা বন্ধ ছিল, সিলিং ফ্যানের দিকে তাকিয়েছেন। যতটুকু বোঝা যায় সিলিং ফ্যান নড়ছে না, অন্য আসবাবপত্র নড়ছে না, ঘরের দেয়ালে ঝুলিয়ে থাকা কোনো ছবিও নড়াচড়া কোনো শব্দ উনি পাচ্ছেন না। তখন উনি বুঝতে পারলেন আসলে এই সমস্যাটা ভূমিকম্পর ফলে হয়নি, এটা অন্য কোনো ব্যাপার হতে পারে। এই খাটটা কেন নড়ে উঠলো? তিনি রাতেরবেলা আবার লাইট জ্বালিয়ে খাটটা পর্যবেক্ষণ করলেন, দেখলেন না, খাটে কোনো সমস্যা নেই। তাহলে উনি নিশ্চয়ই দুঃস্বপ্ন দেখেছেন, যেহেতু কয়েকদিন আগে উনি স্বপ্ন দেখতেন কেউ ওনার গলায় দড়ি বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে, একটা অবয়ব নিয়ে যাচ্ছে, আবার উপর থেকে নিচে পড়ছেন। ওনার মনে হয় ঘুমের কোনো সমস্যা হচ্ছে, মানসিক একটা অস্থিরতার মধ্যে আছেন, অফিসেরও কাজের চাপ যাচ্ছিল, এই সমস্ত কারণে এরকম হচ্ছে। তো উনি গত 2 রাত্রে মানুষদেরকে বিরক্ত করার জন্য বেশ লজ্জিতও হন, পরবর্তীতে তাদেরকে সরি বলবেন বলে চিন্তা করেছেন। তো ওই রাত্রের মতো উনি ঘুমিয়ে যান। রাত্রেবেলা আর ওই খাটের ঝাঁকুনি উনি অনুভব করেন নাই, বেশ অনেকক্ষণ জেগেও ছিলেন এরপরেও। তো উনি এটা আর অনুভব করেননি, কখন যে ঘুমিয়ে গেছেন উনি বলতে পারেন না। সকালে উঠে উনি অফিসে চলে গেছেন। তো পরের রাত্রে উনি শুয়েছেন যথারীতি, তখনও ঘুম আসে নাই। হঠাৎ করে মনে হলো কোথা থেকে যেন ভয়ঙ্করভাবে নাক ডাকার শব্দ আসতেছে, মানে অনেকে যে প্রচণ্ড জোরে নাক ডাকে না, ওরকম নাক ডাকার শব্দ। তো উনি চিন্তা করলেন কী ব্যাপার, আমার ঘরে তো অন্য কেউ ঘুমাচ্ছে না, নাক ডাকার শব্দ আসে কোত্থেকে। উনি ভেবেছিলেন হয়তো পাশের ফ্ল্যাট থেকে এরকম শব্দ আসতে পারে, কিন্তু পাশের ফ্ল্যাট থেকে শব্দ আসলেও শব্দের যে তীক্ষ্ণতা, এই তীক্ষ্ণতাটা কিন্তু পাশের ফ্ল্যাট থেকে আসছিল বলে মনে হচ্ছিল না, মনে হচ্ছিল এটা ওনার রুম থেকেই আসছে। উনি চিন্তা করলেন কী ব্যাপার, এই শব্দটা কোত্থেকে আসছে। উনি চিন্তা করলেন যে শব্দটার উৎস বের করা দরকার। এখন ওই উৎস উনি বের করতে গিয়ে উনি ফিল করলেন শব্দটা মনে হচ্ছে ওনার এই খাটের নিচ থেকে আসছে। তো উনি ভয়ে ভয়ে খাটের নিচের দিকে তাকিয়েছেন। তো তাকিয়ে উনি কাউকে দেখতে পান নাই, কিন্তু তাকানোর পর ওই নাক ডাকার শব্দটা বন্ধ হয়ে যায়। তো ওই রাতের মতো আর নাক ডাকার কোনো শব্দ উনি পান নাই। পরের রাত্রে উনি ঘুমিয়ে গেছেন, কিন্তু ওনার ঘুম ভেঙেছে আবার সেই ভয়ঙ্কর নাক ডাকার শব্দে। মনে হচ্ছে নাক ডাকার মতোই আর কি, এই শব্দটা ঘর ঘর শব্দ হচ্ছিল আর কি। তো উনি এবারও ফিল করলেন যে এই শব্দটা ওনার খাটের নিচ থেকেই আসছে। তো এইবার উনি আবারও সাহস করে বিছানা থাকা অবস্থাতেই মাথাটা নিচু করে ওই খাটের নিচে কিছু আছে কিনা এটা দেখার চেষ্টা করেছেন। উনি যেই না তাকিয়েছেন, এইবার প্রথমবারের মতো ভয়ঙ্কর একটা জিনিস উনি দেখে ফেলেছেন। উনি দেখেন যে খাটের নিচে একজন উপর হয়ে শুয়ে না, উপর হয়ে অনেক সময় আমরা মাথাটা উঁচু করে বসে থাকি না, ঠিক তেমন হাতটা থুতনির নিচে দিয়ে রেখেছে, চোখ দুটো গোল জল জল করছে মনে হচ্ছে, এবং ওই জিনিসটা নাক দিয়ে ওই রকম শব্দ করছে। ওইটা দেখার সাথে সাথে উনি তো প্রচণ্ড জোরে দিয়েছেন এক চিৎকার দিয়েছেন। ওনার এক চিৎকারেই আশেপাশের ফ্ল্যাটের লোকজন ঘুম ভেঙে গেছে। উনি কিন্তু অজ্ঞান হন নাই। আশেপাশের লোকজন চলে এসেছে, এই হামিদ ভাই কি হয়েছে, কোনো সমস্যা হয়েছে নাকি? লোকজন চিন্তা করছে উনি একা একা থাকেন, তো কোনো বিপদ আপদ হলো কি না, যেহেতু পরিবারের লোকজন অন্য জায়গায় থাকে, তার বাড়িতে থাকে আর কি, দেশের বাড়ি আর কি। তো লোকজন চলে আসছে, উনিও আবার দৌড়ে গিয়ে বাড়ির ওনার যে ফ্ল্যাটের মেইন দরজা ওইটা আবার খুলে দিয়েছেন। লোকজন আসছে, লোকজন আসার পরে বলছে যে কি হয়েছে, আপনার চিৎকার শুনলাম, বলে যে ভাই এরকম আমি খাটের নিচে এরকম একটা ভয়ঙ্কর জিনিস দেখছি। তো লোকজন আসার পরে খাটের নিচে চেক করে দেখে যে না, কিছু নাই। তখন এই যে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখেছেন, তারপর ভূমিকম্প, তারপর যে পোকার কাঠ খাওয়ার আওয়াজ, তারপর এরকম নাক ডাকার আওয়াজ, এই পুরো বিষয়টা উনি বলেন যে খাটটা কেনার পর থেকেই এই ধরনের সমস্যা উনি ফেস করছেন। তখন লোকজন বলে যে ভাই এরকম পুরনো জিনিস কিনতে হয় না, পুরনো জিনিসে অনেক ধরনের সমস্যা থাকে, আপনি এই জিনিসটা যার কাছ থেকে নিয়ে আসছেন তার কাছে ফেরত দিয়ে আসেন, অথবা এটা আপনি অন্য কারো কোথাও বিক্রি করে দেন। আর এটা আসলে সমস্যাটা কি, আপনি এটার উৎস খোঁজার চেষ্টা করেন যে এটা কেন এরকম হচ্ছে। তখন উনি ওই রাতের মতো আর ওই রুমটাতে ঘুমান নাই, ওনার ড্রয়িং রুমে উনি ঘুমিয়েছিলেন। ওই রাত্রে আর কোনো সমস্যা হয় নাই, যদিও বা সিংহ সময় উনি জেগেই ছিলেন, ফজর আজানের পরে ওনার ঘুমটা এসেছিল। তো পরের দিন উনি অফিসে দেরি করে গিয়ে ওনার প্রধান কাজ যেটা
ওই কাজটা করেন। সেটা হচ্ছে যে উনি ওই যে যেই বাড়ি থেকে উনি খাটটা কিনেছিলেন ওই বাড়ির একজন কাজের লোকের সাথে কথা বলেন। কাজের লোকের সাথে কথা বলে কাজের লোক তো কিছুই বলতে চায় না, বলে না না আমি এই বিষয়ে কিছু জানি না, এটা আমি বলতে পারবো না। তো কাজের লোককে উনি বেশ একটা মোটা অঙ্কের বকশিস দেওয়ার লোভ দেখান। তো কাজের লোক বলে যে আসলে টাকা দিবেন বলে যে বলবো বিষয়টা এরকম না, যেহেতু মনে হচ্ছে যে আপনি একটা বিপদে পড়ছেন এই জন্য বলবো, আমাকে টাকা দিতে হবে না আপনাকে। তখন ওই লোকটা বলে যে আসলে এই খাটটা ভালোই ছিল, এই খাটটাতে এই বাড়ির একজন মুরব্বী ঘুমাতেন যার বয়স 70 কি 75 ছিল, উনি অনেক আগে থেকে এটাতে ঘুমাতেন, কিন্তু ওনার রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল। তো বাড়ির লোকজন পরবর্তীতে জানতে পারেন যে এই খাটের কোনো একটা অংশে নাকি কালো জাদু করা হয়েছিল, আর এই খাটে যিনি ঘুমাবেন ওই কালো জাদুর প্রভাবে আস্তে আস্তে তার মৃত্যু হবে, এবং হয়েছিলও তাই। তো মৃত্যু হওয়ার মানে এত আস্তে আস্তে মৃত্যু হয়েছিল যে বাড়ির লোকজন আসলে ওইভাবে বুঝতে পারেন নাই যে আসলে মৃত্যুটা কেন হয়েছে, মনে করছে স্বাভাবিকভাবে হয়েছে। কিন্তু তার মৃত্যুর পর ওই খাটে অন্য কেউ ঘুমাইতে পারতো না, বিভিন্ন ধরনের সমস্যা হতো। তখন ওই বাড়ির যিনি মালিক উনি বিষয়টা তদন্ত করে একজন হুজুরের মাধ্যমে জানতে পারেন যে এই খাটে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। যখন এই খবরগুলো বাড়ির অন্য সদস্যরাও জানতে পারলেন, বাড়ির কাজের লোকরাও জানতে পারলেন, তারপরে কাজের লোকরাও ওই কাজের লোকদেরকেও কিন্তু উনি খাটটা দিয়ে দিতে চাইছিলেন, কিন্তু কাজের লোকরা কেউ নেয় নাই। তো উনি চিন্তা করেছেন যে খাটটা কোথাও বিক্রি করে দেই, তো ওই বিক্রি নিয়ে দেই উনি নিচে রেখে দিয়েছিলেন, উনি ঘরেও রাখেন নাই, কিন্তু কোনো বিক্রেতা উনি পান নাই। এই ধরনের পুরনো জিনিসের কিন্তু বিক্রেতা পাওয়া যায় যারা পুরনো জিনিস সংগ্রহ করে ঘষা মাজা করে নতুনের মতো করে বিক্রি করেন, কিন্তু কোনো কারণে এমন লোকজনও আসে নাই। তারাও হয়তো বা বাড়ির লোকজনের কাছ থেকে বা বাড়ির যারা সদস্যরা কাজের লোক তাদের মুখ থেকে কোনো কথা শুনেছিলেন যে এই খাটে কোনো সমস্যা আছে। তো ওই সময় তো 92-93 সালে পুরান ঢাকায় মানে এখন এত যে ঘনবসতি, এত বড় বড় অট্টালিকা হয়েছে, তখন তো আরও কম ছিল। তখন কিন্তু মানুষের মানে পুরান ঢাকার যারা লোকজন একজন আরেকজনকে চিনতো, তো এইভাবে কথা ছড়িয়ে গিয়েছিল। এই জন্য হয়তো বা আশেপাশের ব্যবসায়ীরাও জানতেন, কাঠের ব্যবসায়ীরা, ওনারাও আর আসেন নাই। আর এটা নিয়ে ওনারা খুব বেশি চিন্তা ভাবনাও করেন নাই, যেহেতু বাড়ির বাইরে বের করে রেখেছেন বাড়ির একটা জায়গায়, আর কোনো সমস্যা হচ্ছে না। ওটা ওভাবেই 7-8 বছর পড়েছিল। এরপর যখন এই হামিদুর রহমান ভাই ওই জিনিসটা কিনতে যান, খুব খুশি মনেই ওই বাড়ির যিনি কর্তা উনি এই জিনিসটা ওনার কাছে নামমাত্র মূল্যে বিক্রি করে দেন। মূলত ওনারা অনেক ধনী ছিল, টাকা পয়সার কোনো সমস্যা ছিল না, মানে একটা টোকেন মানি আর কি, যেটা না নিলেই না, এটাই উনি নিয়েছিলেন। তো মূলত হামিদুর রহমান ভাই ওই খাটটা নিয়ে আসার পর থেকে এই ধরনের সমস্যাটা সৃষ্টি হয়েছিল। এখন হামিদুর রহমান ভাই কি করবেন বুঝতে পারছিলেন না। এরপরে উনি আর ওই মালিকের সাথে কথা বলতে যান নাই, কারণ মালিক তো ওনাকে জোর করে খাটটা গছায় দেন নাই, উনি নিজেই খাটটা কিনতে গেছিলেন। উনি আর মালিকের সাথে এই বিষয়ে কোনো কথাবার্তা বলতে যান নাই। তো উনি একজন ভালো হুজুরের কাছে যান যে এটা কি করা যায়। তখন ওই হুজুর পরামর্শ দিয়েছেন, যেহেতু এই খাটে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে বলে আপনি জানতে পেরেছেন, এটা আর কারো কাছে বিক্রি করার দরকার নাই, এইটা আপনি টুকরো টুকরো করে আগুন দিয়ে জ্বালিয়ে ফেলেন, অথবা টুকরো টুকরো করে এমনভাবে টুকরো টুকরো করবেন কেউ হয়তো বা জ্বালানি কাঠ হিসেবে ব্যবহার করতে পারে, কিন্তু ব্যবহার্য কোনো সামগ্রী হিসেবে ব্যবহার করার মতো অবস্থা রাখেন না, তাহলে এই সমস্যাটা চলে যাবে। আর আপনি দীর্ঘদিন যদি এই খাটে ঘুমাতে থাকেন, একটা সময় এই ব্ল্যাক ম্যাজিকের প্রভাব আপনার উপরও পড়বে এবং এর দ্বারা আপনিও আক্রান্ত হয়ে যেতে পারেন। মূলত আপনার সাথে এতদিন যত সমস্যা হচ্ছিল এই ব্ল্যাক ম্যাজিকের প্রভাবেই হচ্ছিল। আর এই ব্ল্যাক ম্যাজিকের কারণে একটা দুষ্টু জিন এই খাটের সাথে সংযুক্ত ছিল, মূলত এই কাজগুলো সেই ঘটাতো। আর এই খাটে যে ঘুমাবে তার ক্ষতিটাও সেই করবে। তো এইভাবেই ওই হুজুর এই পরামর্শ দিয়েছিলেন, উনি এই পরামর্শ একদম অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। এরপরে ওনার সাথে আর কোনো ধরনের কোনো সমস্যা আল্লাহর রহমতে হয়নি। আর এই ঘটনার ফলে উনি যে পুরনো জিনিস কিনা বাদ দিয়ে দিয়েছিলেন বিষয়টা এরকম না, ওনার শখ ওরকমই ছিল, তবে বেশ সতর্কতার সাথে কাজ করতেন, আগের মতো অত আগ্রহ ওনার কাজ করতো না। এই প্রিয় লিসেনার্স, এই ঘটনা এই পর্যন্তই ছিল, তবে আমার কয়েকটা কথা রয়েছে, আশা করি মনোযোগ দিয়ে শুনবেন। সেটা হচ্ছে যে অনেক সময় আমরা দেখতে পাই যে অনেক দিনের পরিত্যক্ত জমি, রাস্তার পাশের জমি পড়ে আছে, কোনো ক্রেতা নাই, আশেপাশে অনেক লোকজন আছে এই ধরনের জমি কেনার মতো, তারাও কেনে নাই,
হঠাৎ করে আপনার কাছে মনে হয়েছে এটা কম দাম, মালিক ফেলে রেখেছে, কিনে ফেলি। দেখলেন যে কাগজপত্র ঠিক আছে, কোনো সমস্যা নেই, তাহলে তো আর কোনো ঝামেলা থাকার কথা না। কেনার পরে দেখা যাচ্ছে যে ওইখানে বাড়ি ঘর আর করা যায় না, দেখা গেল ওখানে এই ধরনের জিনের সমস্যা রয়েছে। তারপরে দেখা যাচ্ছে যে কোনো একটা ফ্ল্যাট অল্প টাকায় ভাড়া, চিন্তা করেন যে এরকম ফ্ল্যাটটা এত কম টাকায় ভাড়া পাওয়ার কথা না। আমরা উঠে গেলাম ওই ফ্ল্যাটে, ওঠার পরে দেখা গেল একটার পর একটা সমস্যা। তো এইভাবে হুট করে অল্প টাকায় যখনই আমরা কোনো জিনিস পাবো, অবশ্যই সেটা ভালো করে যাচাই বাছাই করার চেষ্টা করব যে আসলে অল্প টাকায় এই জিনিসটা আমার হাতে আসছে বা উনি অফার করছেন, কারণটা কি, এতদিন ধরে জিনিসটা পরিত্যক্ত আছেই বা কেন, ওই জমিটা বা এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করতে হবে। চেষ্টা করতে তো দোষ নাই, সবসময় তো তথ্য পাওয়া যাবে বিষয়টা এরকম না, কিন্তু আমাদের চেষ্টার যে জায়গাটা সেটা যেন থাকে, এটাই হচ্ছে আমার কথা। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদেরকে ভয়ের এক শিহরণ দিতে পেরেছে, আর এই ঘটনার পর আপনারা পুরনো কোনো জিনিস হুট করে কেনার ক্ষেত্রে একটু হলেও সতর্কতা অবলম্বন করবেন বলে আমার বিনীত অনুরোধ রইল। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দাহর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম।